রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলের কয়েকটি জেলা, বিদ্যুৎহীন বিভিন্ন অঞ্চল, এখনো কাটেনি জলাবদ্ধতা। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘরবাড়ি সব বাতাসে সব বেশি গেছে। 5 দিনের মধ্যে কোনো খাবার দাবার হবে না। আমাগো চুলা চাটকি সব পুকুরে নেমে গেছে। মারা গেছেন আমি 2 জন, মালিকও মারা গেছে, স্টাফ মারা গেছে, এবং তারপরে আরেকজন অবস্থা খারাপ, তারা ঢাকা ট্রান্সফার করে দিয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজধানীতে 4 জনের মৃত্যু। এমপি আনার হত্যাকাণ্ডের কুল কিনারা করতে পারছে না দুদেশের বাঘা বাঘা গোয়েন্দারা। রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে আসামিরা। এমপি হত্যায় মূল অভিযুক্ত শাহিনের রহস্যময় বাড়ির সন্ধান। তরুণীরা ছাড়াও ভিআইপি লোকজনের আসা যাওয়া ছিল সেখানে। আমাদের দায়িত্ব ছিল এইসব দেখাশোনা করা, গ্রাউন্ড ফ্লোরে যত যায় পরিষ্কার করা, বাজার টাজার করা। কিন্তু 3 তলার উপরে ওঠা নিষেধ। 3 তলা না, আমাদের এই ফ্লোরেই ওঠা নিষেধ। তারা আসতো কাজ করতে চলে। কুমিল্লায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্র নিহতের ঘটনায় দায় নিচ্ছে না কেউ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। পরিশোধের বদলে ব্যাংক ঋণ বাড়ছে সরকারের। নির্ভরতার জন্য রাজস্ব আদায় আর সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়াকে দায়ী করছেন বিশ্লেষকরা। আধুনিকতার স্রোতে হারিয়ে যাচ্ছে মেজাং সংস্কৃতি। সামাজিক উৎসবে খাবার পরিবেশনেও ভিন্নতা, বাঁশ স্বল্পতাকে দুষছেন স্থানীয়রা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। যেমনটি শুনলেন প্রথম শিরোনামে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঘন্টায় 70 থেকে 120 কিলোমিটার বেগের বাতাস আর ঝড়ে বেশ কয়েক জায়গায় গাছ উপড়ে গেছে এবং বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি আর ফসলের ক্ষেত। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়ও, যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ আর চরাঞ্চল। ক্যাটাগরি 2 সাইক্লোন রিমালের আঘাতে প্রাণহানিও হয়েছে। 9 জেলায় 14 জনের প্রাণ গেছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঝড়ের সময় সাইক্লোন শেল্টারে প্রায় 8 লাখ মানুষ আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড়ের পরের যে অবস্থা সেটি আমরা জানব সহকর্মীদের মাধ্যমে। আমরা যাচ্ছি প্রথমে বন্দরনগরীতে। আমাদের সহকর্মী আল আমিন শিকদার অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি আপনাকে অনেক জায়গাতেই। তো আল আমিন, এখনও জলাবদ্ধতা কাটেনি এবং বিদ্যুৎ সংযোগও ফেরেনি। সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। চট্টগ্রামে গতকাল রাত থেকেই বৃষ্টি কমে গেছে এবং দমকা হাওয়া বইছে। এই কারণে যখনই বাতাসের গতিবেগ কোথাও কোথাও যখন বেড়ে যাচ্ছে, সেই সময়টিতে সেই এলাকাগুলোর যে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেই বিদ্যুৎ সংযোগগুলো বন্ধ রাখা হয় এবং যখনই আবার স্বাভাবিক দেখা হয় ঠিক সেই সময়টিতে আবার সংযোগ দেওয়া হচ্ছে। আর একটি বিষয়ে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জলাবদ্ধতার যে বিষয়টা আপনি বলেছেন এখনো নামেনি, যেহেতু কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত কোনো ভারী বর্ষণ হয়নি। শুধুমাত্র মাঝারি আকারের কিংবা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আমরা দেখেছি, যার কারণে যে জায়গাগুলোতে পানি জমেছিল সেই জায়গাগুলো থেকে পানি খুব দ্রুতই নেমে গেছে। এখন পর্যন্ত চট্টগ্রামে কোথাও জলাবদ্ধতা নেই বললেই চলে। আমরা মূলত যেই জায়গাটিতে সব থেকে নিচু এলাকা বলা হয় চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সেই বাণিজ্যিক এলাকাতেই আমরা দেখছি যে কোথাও কোনো পানি জমা নেই। সেক্ষেত্রে বলা যেতে পারে যে চট্টগ্রামের অন্যান্য যে নিচু এলাকাগুলো রয়েছে সেখান থেকেও পানি নেমে গেছে এবং আমরা সেই তথ্য এর মধ্যে নিয়েছি। তবে একটি তথ্য জানিয়ে রাখি বৃষ্টি না হলেও কিন্তু দমকা হাওয়া বইছে। সেই দৃশ্য হয়তো দেখতে পাচ্ছেন, গাছপালাগুলো দুলছে
আর আবহাওয়ার প্রচন্ড মেঘ রয়েছে আকাশে, যে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। তাদের যে আবহাওয়া অফিস থেকে যে বুলেটিন দেয়া হয় সেই তথ্য মতে বলা হচ্ছে যে আজকেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সেটি আবারও জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু চট্টগ্রামের মানুষের বেশ ভোগান্তি রয়েছে এবং এই ভোগান্তি শুধুমাত্র রিমালের প্রভাবে পড়তে হয়েছে এমন না, এটি আসলে চট্টগ্রামবাসীর আসলে ভাগ্যে লিখন হয়ে গেছে জলাবদ্ধতা। এবং সেই কারণেই কিন্তু আমরা যে বিষয়টি দেখি সবসময় এখনো সেই একই পরিস্থিতি এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের দাবি এই জলাবদ্ধতা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বৃষ্টি শুনছিলাম আলামিন, ধন্যবাদ জানাচ্ছি। পর্যায়ে আমরা কক্সবাজারে যাই, দেখতে পাচ্ছি সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন। এখান থেকে দেখে যেমনটি মনে হচ্ছে এহসান, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে বাতাসও বইছে, সাগর এখনো উত্তাল কিনা সেটি জানাবেন। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখলেন? বৃষ্টি সকাল থেকে বৃষ্টির দেখা নেই, রাতেও কিন্তু বৃষ্টি হয়নি। কিছুটা বাতাস আছে, যেহেতু সমুদ্র সৈকতে এমনিতেই বাতাস থাকে সেই হিসেবে বাতাস আছে, কিন্তু শহরের ভিতরের অবস্থা একেবারে ঠান্ডা। বলা যায় যে গাছের পাতা উঠতে অবস্থা যদি বলতে চাই, কক্সবাজারের 30টি গ্রাম প্লাবিত গতকাল এবং পরশুদিন জোয়ারের পানিতে, যেহেতু স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরের একেবারে নিম্নাঞ্চল ধরা যায় 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এবং কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, আলী আকবর রেল, মাতারবাড়ি এবং পাশাপাশি ধলঘাট সহ বেশ কিছু এলাকা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। জেলা স্থানীয় প্রশাসন এবং স্থানীয় চেয়ারম্যান সহ সবাই স্থানীয়দের তথ্য মতে একেবারে 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং পাশাপাশি জেলা প্রশাসন যেটা প্রাথমিকভাবে ধারণা করছে এবং তাদের কাছে যেটা আংশিক খবর সেটা হচ্ছে 153টি ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, মানুষের ঘর বাড়ি, পাশাপাশি দোকানপাট রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু এখন কিছু মানুষের আনাগোনা আছে, তবে সাথে মানুষ আরো বাড়বে এবং সাগরের সাথে সাথে মানুষ আরো বাড়বে এবং সাগরের যে অবস্থা, সাগর কিন্তু উত্তাল নয়, মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। শুনছিলাম এবং বাতাসের যে গতিবেগ, যে শব্দটা এখান থেকে বোঝা যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবারে আমরা রাজধানীতে ফিরতে চাই, আবহাওয়া পরিস্থিতির খবর জানবো। তাজনুর ইসলাম অপেক্ষা করছেন। তাজনুর, এখনো যেহেতু ঝড়ের প্রভাব কাটেনি, সারা রাত বৃষ্টি পড়েছে, বেশিরভাগ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এখান থেকেই দেখা যাচ্ছে। আপনি যে সড়কে দাঁড়িয়ে আছেন, খিলক্ষেতের জলাবদ্ধতা সেখানেও আছে। আবহাওয়া অফিসের সাথে কথা হচ্ছে কিনা, তারা কি বলেছে একটু জানাবেন। দেখুন, আজকে সারাদিনও ভারী বৃষ্টিপাতের সংখ্যা যে রয়েছে বা সম্ভাবনা রয়েছে সেটি গতকাল থেকে আবহাওয়া অফিসের যেই বুলেটিনগুলো প্রকাশিত হয়েছে, যেই বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, সবগুলোতে কিন্তু একই কথা বলা হয়েছে। এবং সকাল থেকেই ঢাকার আকাশ বেশ মেঘলা, এক রকমের গুমট পরিস্থিতি এবং যে কোনো মুহূর্তেই আসলে আকাশ ফেটে আবার যে বৃষ্টি নামবে সেটি কিন্তু খুব স্পষ্ট। তবে যে বিষয় যে জলাবদ্ধতার যে ব্যাপারটি গতকাল থেকেই বলা হচ্ছে, গতকাল দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যে জলাবদ্ধতার খবর পাওয়া যাচ্ছে, সেই জলাবদ্ধতা এখনও বেশ প্রকটভাবে রয়েছে। এবং আমি যে এলাকাটিতে এখন রয়েছি, খিলক্ষেত নামাপাড়া, সেখানেও সেই একই রকম পরিস্থিতি। এবং দেখতে পাচ্ছি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটি স্কুল এখানে, এবং সকাল থেকে এই স্কুলে অভিভাবকদের সঙ্গে কোমলমতি শিশুরা সেই স্কুলে প্রবেশ করছে এবং এই জলাবদ্ধতার কারণে তাদের স্কুলে প্রবেশ করতে যেই ভোগান্তি বা যেই রকমের অসুবিধা তাদের হচ্ছে সেটি কিন্তু একেবারে স্পষ্ট। এবং একই সঙ্গে যেটি বিষয় দাঁড়িয়েছে যে এই জলাবদ্ধতার কারণে গাড়িগুলো এত বেশি আস্তে চলছে এবং এখানে একটি মোড় থাকার কারণে এই এলাকার মধ্যে এরই মধ্যে যানজটের সৃষ্টি হয়ে গিয়েছে এবং যে গাড়িগুলো
যাত্রীগুলো রয়েছে তারা একটির পর একটি অপেক্ষা করছে যে তারা এখান থেকে খিলক্ষেত বাজারের দিকে যাওয়ার যে রাস্তাটি, একই সঙ্গে খিলক্ষেত লেক সিটিতে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তার দিকে তারা আসলে যাবেন। সব মিলিয়ে এই জলজটের কারণে মানুষের ভোগান্তি এক কথায় অবর্ণনীয়, এই অর্থে যে তারা আসলে গতকাল থেকেই এই পরিস্থিতির সঙ্গে তারা একরকমের যুদ্ধ করছে। সবসময় যেটি হয় যে এই যে এলাকা, সেখানে ভারী বৃষ্টি হলে 8 থেকে 10 ঘন্টার মধ্যেই মূলত পানি সরে যাওয়ার প্রবণতা থাকে। তবে এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে গত রাতেও যেই পরিমাণ ভারী বৃষ্টিপাত হয়েছে, সব মিলিয়ে আসলে এখনও রাস্তার পানি জমে রয়েছে এবং বেশিরভাগ রাস্তায় এখনও পানির তলায় ডুবে রয়েছে। মানুষের ভোগান্তি কতক্ষণে আসলে কমবে বা সমাধান আসলে কখন হবে, সেই বিষয় সম্পর্কে আসলে কেউ স্পষ্ট রকমের কিছুই জানেন না। বৃষ্টি, ধন্যবাদ। শুনছিলাম তাজনূর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত 8:30 থেকে 9:30-র মধ্যে ঘটনাগুলো ঘটে। আর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার থেকে ঢাকা শহরে টানা বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণেই রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান মরিয়ম নামের এক নারী। এদিন মরিয়ম ছাড়াও রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরও 3 জন। আমাকে খুঁজতে বেরোইছে পরে ওই আমাদের যেই জায়গায় আর কি কারেন্টটা আর কি আর্থিং হয়েছিল, তো আমরা ওই রোডটা দিয়ে আর কি আসতেছিল পরে ওই জায়গায় আর কি শর্ট খেয়েছি। তখন আমি আবার পাশে ছিলাম বলতে একটু দূরে ছিলাম। তখন আমি আর কি দূর থেকে মানে উনি পড়ে ছিল, পরে আমি লাইট মেরে দেখছি, ওনারা বলতে একটা মুরব্বী মহিলা, পরে আমি লাইট মেরে দেখি যে আমার আম্মু। আমাদের গলির এখানে পানি হয়ে গেছে হাঁটু পর্যন্ত। তো ওইখানে যে মহিলাটা যখন যাবে রাস্তা দিয়ে, গলির রাস্তাটা, তো যাওয়ার সময় ওই খাম্বা প্লেয়ারটা ধরছে, তখন সে আর্থিংয়ে মানে পুড়ে গেছে পানির ভিতরে। আমরা কোনোভাবে একটা মানে অটো গাড়িতে করে অ্যাম্বুলেন্সে আপনার ঢাকা মেডিকেল নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর শুনি সে মারা গেছে। বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছিলেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। সংবাদ পেয়ে আমরা বিদ্যুৎ ডেস্কে খবর দিই, ওনাদের লোকজন আসে, পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে এসে মৃত ঘোষণা করে। জলাবদ্ধতার কারণে পথে হাঁটতে যেয়ে মারা যান বাড্ডার বাসিন্দা আল আমিন। যাত্রাবাড়ির বাসিন্দা লিজা মারা যায় বাসার টিনের প্রাচীর স্পর্শ করে, এবং ব্যাটারি চালিত রিকশায় চার্জ দিতে যেয়ে মারা যান রাকিব। ভাত খাইতে যাইতে ছিল, ভাত খাওয়া যাওয়ার সময় মনে করেন যে এই চিপাগলি তো পানি হয়েছে হাঁটু সমান। তো ওই দিকে যাওয়ার সময় যে কারেন্টের লাইন যে ছিঁড়ে পড়ছে, ওইটা মনে করেন ওয়া জানতো না। ওই মনে করেন ছাতি লয়ে যাইতেছে, ভাত খাওয়ার সময় মনে করেন ওই পড়ে গেছে হঠাৎ করে। পরে আমি ওই দিকে আসার সময় দেখতেছি যে ওই আমার একটা চিক করে মারছে। আমি তো বুঝতে পারি না, আমি দেখতেছি যে কারেন্টের লাইন ছিঁড়ে পড়ে রয়েছে। পৃথক ঘটনায় মুমূর্ষ 4 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পৃথক সময়ে একে একে 4 জনকেই মৃত ঘোষণা করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলে চরম ভোগান্তিতে পড়েছেন মালয়েশিয়াগামী 450 যাত্রী। বিমান কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ তারা তুলেছেন এবং সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা হয়। রাত 8টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ফ্লাইট কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শিডিউল পিছিয়ে যায় এবং বিষয়টি না জানিয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখে বিমান কর্তৃপক্ষ। আর এক পর্যায়ে এয়ারপোর্টের ভেতরে মিছিল করেন ক্ষুব্ধ বিদেশগামী কর্মীরা। ফ্লাইট মিস করা সাধারণ যাত্রীরাও সেই কাতারেই ছিলেন। তাদের অভিযোগ কবে নাগাদ তাদের পাঠানো হবে সে বিষয়ে কিছুই জানায়নি সংস্থাটি। গতকাল রাত্রে একটা 30-এ ছিল আর কি। আমরা সন্ধ্যা 6টায় আসছি, একটা 30-এ ফ্লাইট ছিল। আর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, কই আর সুনির্দিষ্ট কোনো টাইম দেয় নাই। এখনও বিমান কর্তৃপক্ষর কাছ থেকে কোনো নির্দিষ্ট কোনো সময় পাইনি যে কখন যাওয়া পারবো বা পারবো না। বিমান কর্তৃপক্ষ কেন উদাসীন আমরা বুঝতে পারছি না। এখনও ধোঁয়াশা এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার প্রকৃত কারণ। দুই দেশের বাঘা বাঘা গোয়েন্দারা মিলেও কোনো কুল কিনারা করতে পারছেন না। রিমান্ডে থাকা আসামিরা এক এক সময় দিচ্ছে এক এক তথ্য, যা মেলাতে নাকানি চুবানি অবস্থা। সময়ের সাথে এমপি খুনের বর্ণনাতেও ভিন্নতা আনছে কিলিং মিশন সাকসেস করা শিমুল ভূঁইয়া।
কর্মকর্তাদের ধারণা লাশ যাতে উদ্ধার না হয় সেজন্যই বিভ্রান্তিকর সব তথ্য দিচ্ছে। বিস্তারিত জানাবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় ডিবির রিমান্ডে শিমুল ভূঁইয়ার সঙ্গে তার ভাতিজা তানভীর ভূঁইয়াও রয়েছেন। এছাড়া শিলাস্তি রহমান নামের এক নারীও রিমান্ডে আছেন। অপরদিকে কলকাতার সিআইডি পুলিশের রিমান্ডে আছেন খুনের পর মরদেহ টুকরো টুকরো করা ভয়ঙ্কর কসাই জিহাদ। জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে জানা যায়, খুনের পরিকল্পনার আলাপ আলোচনায় শিমুল ভূঁইয়া হোয়াটসঅ্যাপে কথা বলেছেন। এক্ষেত্রে ইন্দোনেশিয়ার একটি ফোন নম্বর ব্যবহার করেছেন। তিনি গ্রেফতারের পর প্রথমে পুলিশকে বলেছিলেন এমপি আনারকে একটি চেয়ারে বসিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ টুকরো টুকরো করে খালে ফেলে দেওয়ার তথ্য দেন। পরে দিয়েছেন আরেক রকম বর্ণনা। পরের ভাষ্য, খুনের উদ্দেশ্যে নয়, আপত্তিকর ছবি তুলে টাকা আদায়ের লক্ষ্যে আনারকে তারা ফ্ল্যাটে ডেকে নিয়েছিলেন। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে এমপির জ্ঞান ফেরেনি। এরপর তাকে খুন করা হয়। এর আগে আরেকটি ভাষ্যে খুনের আগে এমপির সঙ্গে ধস্তাধস্তির কথাও বলেছিলেন শিমুল। লাশের খণ্ডিত অংশ বাইরে ফেলা নিয়েও তিনি পুলিশকে কয়েক ধরনের তথ্য দিয়েছেন। ডিবি জানায়, চেতনানাশক প্রয়োগ করে আপত্তিকর ছবি তোলা হয়েছে বলে শিমুল যে তথ্য দিয়েছেন তার সঙ্গে শিলাস্তি রহমানের কথার মিল পাননি তদন্তকারীরা। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শিলাস্তি রহমান জানিয়েছেন, চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তার সঙ্গে ছবি তোলার মতো কোনো ঘটনা ঘটেনি। ডিবির ধারণা, লাশ উদ্ধার যাতে না হয় সেজন্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। এদিকে কসাই জিহাদ কলকাতার সিআইডির রিমান্ডে। তাকে নিয়ে সিআইডি পুলিশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েও লাশ বা দেহাংশের কোনো সন্ধান করতে পারেনি। এমপি খুনের ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে হারুন রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্যের তদন্ত দল রবিবার সকালে কলকাতায় পৌঁছায়। তারা বাংলাদেশে গ্রেফতার 3 আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো কলকাতায় যাচাই বাছাই করছেন বলেও জানান ডিবি প্রধান হারুন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরিচয় দেন ব্যবসায়ী, কিন্তু কি ব্যবসা করেন তা অস্পষ্ট। রাজধানীর অভিজাত এলাকায় যেমন একাধিক বাড়ি আছে, তেমনি আছে ঢাকার বাইরেও। কোনো বাড়ি আবার রহস্যে ঘেরা, ভেতরে কি হয় কেউই তা জানে না। বলছি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের কথা। রাজধানীতে তার এমনই এক রহস্যময় বাড়ির খোঁজ পাওয়া গেছে। কি হয় সেখানে, শাহিনের সাথে কাদেরই বা যাতায়াত ছিল ওই বাড়িতে, সহকর্মী আখলাকুস সাফাককে সাথে নিয়ে তা জানার চেষ্টা করেছেন আরেক সহকর্মী আব্দুল্লাহ তুহিন। এমপি আনার নিখোঁজের ঘটনায় আলোচিত নারী সেলেস্তি রহমানকে প্রায়ই বাড়িধারার ভাটারা এলাকার এই বাড়িটিতে নিয়ে আসতেন শাহিন। নির্মাণাধীন বাড়িটির 2য় ও 3য় তলায় আছে বিশেষ কামরা, আলো ঝলমলে ছোট ছোট হলরুম। এমনকি বাড়ির কর্মচারীদেরও উপরে ওঠার অনুমতি ছিল না। শাহিনের সাথে বিভিন্ন তরুণীসহ ভিআইপি লোকজনের আসা যাওয়া ছিল, সময় কাটাতেন রাতভর। আমরা কি শাহিন সাহেবের লোক না ডিবির লোক? আমরা আগে শাহিন সাহেবের লোক ছিলাম, পরে ডিবির লোক। মানে আগে শাহিন সাহেবের লোক ছিল। আমাদের দায়িত্ব ছিল হচ্ছে এইসব দেখাশোনা করা, গ্রাউন্ড ফ্লোরে যত যায় পরিষ্কার করা, বাজার টাজার করা। কিন্তু 3 তলার উপরে ওঠা নিষেধ। 3 তলার না, আমাদের এই ফ্লোরেই ওঠা নিষেধ। বিশেষ পার্টি বা মিটিংয়ের সময় কর্মচারী উপস্থিতি থাকতো বেশি। অনুষ্ঠান শেষে চলেও যেত তারা। কয়জন ছিল তোমরা? ছিল তো অনেকেই স্যার, আমি তো নতুন আসছি, আমি তো জানি না। অনেকে বলতে ফ্লোর তো হচ্ছে 2টা ফ্লোরে থাকে, বাকি তো কাজ হচ্ছে। তারা আসতো, কাজ করতে। বাড়িধারার খুব কাছের এলাকার এই বাড়িটির জায়গা সহ মূল্য প্রায় 10 কোটি টাকা। ভেতরে সাজসজ্জার খরচের হিসাব দেখে রীতিমতো অবাক হয়েছেন গোয়েন্দারা। দফায় দফায় এমপি আনারকে অপহরণের পরিকল্পনা এ বাড়িতেও হয়েছিল বলে ধারণা গোয়েন্দাদের। যদিও প্রথমে আইনজীবীর মাধ্যমে বক্তব্য জানাবেন বলেছিলেন, পরে আর যোগাযোগ করেননি শাহিন। 5-6 দিন আগে হলো ডিবি পুলিশ আসা 5-6 দিন আগে রাতে চলে গেছে। রাতে না, এখানে দিনের বেলা আসছে। একা আসছিল? সাথে কি আসছিল? ম্যানেজার। ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার নির্জন পাড়াগায়ে 50 বিঘা জমির ওপর রহস্যময় আলিশান অভিজাত বাড়িটি আখতারুজ্জামান শাহিনের। তিনি স্থানীয় পৌরসভা মেয়রের ছোট ভাই।
দিনের বেলা দারোয়ান ছাড়া কাউকে দেখা না গেলেও রাতের বেলা প্রায়ই নামিদামি গাড়ির আনাগোনা ছিল সেখানে। আমেরিকার পাসপোর্টধারী শাহীন দেশে এসে থাকতেন রহস্যময় এই বাড়িটিতে। এ সময় দেখা করতেন তার বন্ধু এমপি আনারও। পৌর মেয়র দাবি করেছেন তিনি নিজেও জানেন না সেখানে কি হয়, কারা কারা আসা যাওয়া করেন। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। এছাড়াও ঢাকার গুলশান, বনানী, উত্তরায় শাহীনের এমন আরও বাড়ি ও বিলাসবহুল ফ্ল্যাটের খোঁজ করছেন গোয়েন্দারা। মূল অভিযুক্ত এমপি আনারকে হত্যার অভিযোগে যিনি অভিযুক্ত মূল পরিকল্পনাকারী হিসেবে আখতারুজ্জামান শাহীন, তার বাড়ি এটি। বিভিন্ন সময় অভিযোগ আছে আখতারুজ্জামান শাহীন তার বিভিন্ন সহযোগী এবং বিভিন্ন প্ল্যান বা বিভিন্ন অপারেশন করার আগে এখানে বসেই পরিকল্পনা করতেন। এমনকি এই ভাটারা এলাকার অনেকটা নিরিবিলি পরিবেশে এই আলিশান বাড়ির বাহিরে থেকে বোঝার উপায় নেই যে এর ভেতরে এরকম পরিকল্পনা করা হতো বা এরকম আলোচিত একজন ব্যক্তি এখানে নিয়মিত যাতায়াত করতেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংক ঋণে উল্টো পথে হাঁটছে সরকার। পরিশোধের বদলে ঋণ গ্রহণের পরিমাণ বাড়ছে এবং গেল রোববার পর্যন্ত ব্যাংকিং খাত থেকে ঋণ প্রায় ৫১,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন রাজস্ব আদায় আর সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় ব্যাংক ঋণে নির্ভরতা বাড়ছে সরকারের, ফলে বাজেট ব্যবস্থাপনায় চাপ বাড়ছে। আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। আশানুরূপ রাজস্ব আদায় করতে পারছে না এনবিআর। ৯ মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় ২২,০০০ কোটি টাকা। সঞ্চয়পত্র থেকেও কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছে না সরকার। ৮ মাসে উল্টো পরিশোধ করতে হয়েছে ৮,৫০০ কোটি টাকার বেশি। খরচ বেড়েছে বিদেশি ঋণ পরিশোধেও। তাই বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণে নির্ভরতা বেড়েছে সরকারের। অর্থবছরের প্রথম দিকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছে বেশি, তবে শেষ দিকে বেড়েছে নিট ঋণের পরিমাণ। গেল রোববার পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে প্রায় ৫১,০০০ কোটি টাকা। এর নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। এটার ফলে আমাদের ঋণ নির্ভরতা এবং ঋণ পরিষেবার যে দায়ভার সেটাও কিন্তু বাড়ছে এবং সরকারের রেভিনিউর একটা ক্রমান্বয়ে বড় অংশ এই অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ পরিষেবায় চলে যাচ্ছে। বিনিয়োগের যে চাহিদা সেটা যদি আবার বাড়া শুরু করে তখন কিন্তু এটা ব্যক্তিখাতের ঋণ প্রাপ্তির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে, সেটা মনে রাখতে হবে। ব্যাংকিং সেক্টরের ঋণটা তো সীমাবদ্ধ, তাই না? জনগণের ডিপোজিটের টাকাই তো ব্যাংকিং সেক্টরের সোর্স অফ মানে বড় বা লেন্ডিং। তখন এইটার মধ্যে যদি সরকার হাত বসায় তো ডেফিনেটলি প্রাইভেট সেক্টরের আপনার শেয়ার কমে গেল, এটাকে আমরা বলি ক্রাউডিং আউট ইফেক্ট। তো সরকার বেশি বেশি যদি ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নেয় তাহলে ডেফিনেটলি ক্রাউডিং আউট ইফেক্ট হয়, তার মানে প্রাইভেট সেক্টরের জন্য তখন পরিমাণটা কমে যায়। ব্যাংকাররা বলছেন কিছু ব্যাংকে তারল্য সংকট থাকলেও তা পুরো ব্যাংকিং খাতের চিত্র নয়। বেসরকারি খাতে খুব একটা চাহিদা না থাকায় সরকারি ঋণের কারণে এখনই সংকটের কোনো আশঙ্কা নেই। তবে চাহিদা বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে তারল্যের উপর। আগে ক্রাউডিং আউট ইফেক্টটা বুঝতেন, গভর্নমেন্ট নিলে আমাদের স্পেসটা কমে যেত। এখন কিন্তু যেটা হলো প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু খুব একটা ক্রেডিট ডিমান্ড কিন্তু জেনারেট হচ্ছে না, এটাও কিন্তু সত্যি কথা। বিকজ ওভারঅল ডলারের ক্রাইসিস, কেন আমরা ইম্পোর্ট ওইভাবে করতে পারছি না। আর ইম্পোর্ট করলে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউর উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট আসে। ইম্পোর্ট নিয়ন্ত্রণ করা এটা কিন্তু শুধু করলে যে এটা একমাত্র মেকানিজম, যে একটা অ্যাডভার্স ইম্প্যাক্টও আছে। গভর্নমেন্ট যেভাবে ধরেন টাকা বড় করছে, গভর্নমেন্টের বরিংটা হ্যাজ টু বি অলসো রিডিউসড। এখন ধরেন আমার যে মুহূর্তে প্রাইভেট সেক্টরের যদি প্রেশার আসে অন দ্য মার্কেট, তাহলে কিন্তু এবং গভর্নমেন্ট যদি এই লেভেলে বড় করতে থাকে তাহলে কিন্তু একটা ক্রাউডিং আউট এফেক্ট হবে, কিন্তু তখন ডেফিনেট ডিপোজিট আবার আরও বাড়তে পারে। ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংক ঋণে নির্ভরতা কমাতে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আবারও ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গ। ঘূর্ণিঝড়ের পরবর্তী যে ক্ষয়ক্ষতি এবং প্রভাব ঝড়ের সে সম্পর্কে জানবার জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন জানাবার জন্য। আমরা প্রথমে যাচ্ছি বাগেরহাটে, আমাদের সহকর্মী ইয়ামিন আলী আছেন সেখানে। ইয়ামিন, উপকূলে তো ক্ষয়ক্ষতি হয়েছে, শহরে আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়েছে জানাবেন?
বৃষ্টি, রিমাল চলে গেলেও আকাশের অভিমান এখনো কমেনি। আকাশ তার মুখটা অভিমান করে রেখেছে। কখনো তিনি একেবারে অন্ধকারচ্ছন্ন করে নিয়ে আসছেন, আবার কখনো তিনি মুষলধারে বৃষ্টি ছড়াচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বেশ খানিকটা আকাশ একেবারে মেঘাচ্ছন্ন ছিল, এখনও মেঘাচ্ছন্ন আছে। আর যেটি বলছেন যে শহরে প্রভাবটা কেমন, আমি একেবারে শহরেরই একটি প্রান্তে দাঁড়িয়ে আছি। আমি যে জায়গাটি দেখাচ্ছি সেটি একেবারে পুরো শহর, তার জলবদ্ধতার দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। শুধু এই অঞ্চল নয়, আমি শহরের কয়েকটি অঞ্চলই ঘুরেছি, সেখানে জলবদ্ধতা দেখছি। পানি নামতে শুরু করেছে, তবে একটু সময় লাগবে। রিমাল চলে গেলেও তার যে ক্ষত চিহ্নটা, সেই চিহ্নটা কিন্তু একটু সময় নেবে তারা এই চিহ্নটা শেষ হতে। আর ক্ষয়ক্ষতি যেটা বলেছেন সেটি হলো যে শুধু এই শহর না, উপকূলের, আমার এটি উপকূলীয় জেলা, এই উপকূল জুড়ে একেবারে গোটা এলাকা, বিস্তীর্ণ এলাকা জুড়ে হাজার হাজার মানুষের গৃহবন্দী অর্থাৎ পানিবন্দী অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, তাদের যে ফসল সেটির ক্ষতি হয়েছে, তাদের মাছের খামারের ক্ষতি হয়েছে, চিংড়ি ঘেরের ক্ষতি হয়েছে। এছাড়া যারা ছোট ছোট দোকানদার ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, তারাও আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটি আশার কথা হলো যে রিমাল চলে যাওয়ার পরে সকাল থেকে আমরা যেটা দেখেছি, শ্রমজীবী মানুষ তারা রাস্তায় বের হয়েছে। তবে সবচেয়ে একটি বড় শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ বা শ্রমিক, তারা ক্ষতির মধ্যে পড়েছে। বিদ্যুৎ নাই, এ কারণে বিশেষ করে ব্যাটারি চালিত যে ইজি বাইকগুলি, তারা চার্জ দিতে পারছেন না, বা ব্যাটারি চালিত যে রিক্সা, তারা এটিকে চার্জ দিতে পারেননি, যে কারণে তাদের কর্মে বের হতে পারেননি, বা তারা তাদের আয়ের জায়গাটি এখনো নিশ্চিত করতে পারেননি। এই ছিল এখানকার চিত্র। বৃষ্টি শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ ইয়ামিন। এবারে পটুয়াখালীতে যাচ্ছি, সহকর্মী জাকারিয়া হৃদয় অনেকক্ষণ অপেক্ষা করছেন। হৃদয়, ঝড়ের প্রভাব তো আসলে এখনো আছে, বৃষ্টি বাতাস রয়েছে, এখান থেকে দেখে তাই মনে হচ্ছে। আপনি আমাদেরকে একটু জানাবেন পটুয়াখালীবাসীর যে ভোগান্তির চিত্র, এর পাশাপাশি গতকাল থেকেই তো বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, সেসব এলাকার কি অবস্থা তাও জানতে চাই। পটুয়াখালী শহর একদম মূল শহরে সার্কুলার সংলগ্ন একটি এলাকা আছে। এখানকার যে মানুষ, তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু পানিবন্দী। প্রায় 48 ঘন্টা যদি হিসাব করি, সেই 48 ঘন্টা ধরে কিন্তু তারা এখনো কিন্তু পানিবন্দী অবস্থা আছে। পটুয়াখালী শহরের 9 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডটি সবচেয়ে বড়, অধিবাসী ভোটার সংখ্যা সবচেয়ে যেখানে বেশি, সেই 9 নম্বর ওয়ার্ডও কিন্তু গতকাল রাত পর্যন্ত পানিবন্দী ছিল। তবে মধ্যরাত মানে ভোর রাত থেকে কিন্তু ভাটার টানে কিছু কিছু এলাকার পানি, শহরের যে নিম্নাঞ্চলের যে পানি, সেই পানি কিন্তু নেমে গেছে। কিন্তু তারপরও বেশ কিছু এলাকার পানি রয়েছে, পানিবন্দী মানুষ আছে। এটি শুধু শহরের চিত্র। ঠিক অনুরূপ ভাবে কিন্তু জেলার অন্যান্য যে নিম্নাঞ্চল, বিশেষ করে গলাচিপা, দশমিনা, কলাপাড়া এবং রাঙ্গাবাড়ি, এইসব এলাকায় কিন্তু এখনো কিন্তু নিম্নাঞ্চলে বেশ কিছু মানুষজন, বেশ কিছু এলাকায় কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে গত 24 ঘন্টা ধরে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থায়। পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ নাই, যার ফলে নেটওয়ার্ক সমস্যা, মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতির হিসাব, সঠিক যে পরিমাণ, সেই হিসাবটা কিন্তু এখন পর্যন্ত তারা করতে পারে নাই। শুধুমাত্র 235টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং 3500 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 3 জন মানুষ মারা গেছে গাছ চাপা এবং ঘর চাপা পড়ে। এতটুকুই শুধুমাত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। শহরের 2-3টি এলাকায় এখনো বড় বড় বেশ কয়েকটি গাছ বিদ্যুৎ লাইনের উপর পড়ে আছে, সেগুলো তারা কিন্তু এখনো সরিয়ে নিতে পারছে না। তারপরেও যেহেতু এখানকার অধিকাংশ শহরের অধিকাংশ মানুষ ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু সেই ধরনের এখন পর্যন্ত করতে পারতেছে না। মানে ব্যাটারিতে চার্জ দিয়ে যে তাদের যে কর্মজীবী, যারা যে কর্ম শুরু করবে, সেটাও কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারতেছে না। তো সব মিলিয়ে আসলে যে দুর্যোগপূর্ণ যে এলাকা, পটুয়াখালীর উপকূলীয় যে দুর্যোগপূর্ণ এলাকা, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আর একটি বিষয় হলো যে গত 50 বছরের ইতিহাসে পটুয়াখালীর মানুষ একটানা 24 ঘন্টা ঝড়ো হাওয়া, ঝড়ো বাতাস এটি কিন্তু দেখতে পারি নাই। এটি শুধুমাত্র এই ঘূর্ণিঝড় রিমালেই এই প্রথমবারের মতো দেখেছে, যেটা নিয়ে সাধারণ মানুষ এখনো পানিবন্দী। আমরা এখান থেকেই দেখছিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি হৃদয়কে। নদী ভাঙনের কবলে হুমকির মুখে ঝালকাঠির 2টি ওয়ার্ডে নানা স্থাপনা। এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট। অবিলম্বে ভাঙন রোধে শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।
ঝালকাঠি শহরের ভেতর দিয়ে বইছে বাসন্ডা নদী। সুগন্ধার শাখাই নদীটি শহরকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর পশ্চিম পারে ঝালকাঠি পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ড। শহর রক্ষা বেড়িবাঁধের অভাবে এরই মধ্যে নদী ভাঙনের কবলে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, জমি ও রাস্তা। নদীর পাড়ে রাস্তা এটা মানে এতটাই ভেঙে যাইতেছে, ভাঙতে ভাঙতে সম্পূর্ণ বাড়িঘর পর্যন্ত চলে যেতেছে। 50 ফুট ভাঙিয়ে গেছে। কারণ আমরা যে পৌরসভার মধ্যে থাই এরমের কোনো গুরুত্বই নেই, মেম্বার আর মানে এই রাস্তা বিলীন হয়ে গেছে। রাস্তা 25 ফুট রাস্তা ভাঙিয়ে এখন মানে ঘরের ভিতরে ডাটা লাগে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, বীর নিবাস সহ নানা স্থাপনা। মরণ ফাঁদে পরিণত হয়েছে খেয়াঘাট। স্থানীয়দের দাবি, ভাঙন রোধে অবিলম্বে নির্মাণ করা হোক শহর রক্ষা বাঁধ। আমরা এর জন্য কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে হচ্ছে গিয়ে এটা দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে আমাদের রাস্তা তৈরি করার জন্য এবং জনসাধারণের দুর্ভোগ লাভ করার জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে, এমনটা জানান পৌর মেয়র। অনুমোদন পেলে দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। আমরা প্রপোজাল পাঠিয়েছি, এখন পর্যন্ত সেটা হয় না। পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রীর সাথেও জাহিদ ফারুক সাহেবের সাথেও ব্যক্তিগত আলাপ করেছি। আশা করি এটার সুফল আপনারা অচিরেই পাবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ৬ বছর পেরোলেও সুনামগঞ্জের তাহিরপুরের শাহ আফরিন ও অদ্বৈত মৈত্রী সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। আর এই বছরের প্রকল্পের মেয়াদ বেড়েছে এ পর্যন্ত 4 বার এবং চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। তাহিরপুরের জাদুকাটা নদী দুপারের মানুষের ভোগান্তি কমাতে নদীর উপর শাহ আফরিন ও অদ্বৈত মৈত্রী সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ হয়। তবে 6 বছরেও শেষ হয়নি সেই সেতু নির্মাণ কাজ। সুনামগঞ্জে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে 2018 সালের মার্চে শুরু হয় 750 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ। ব্যয় ধরা হয় 85 কোটি 99 লাখ টাকা। তবে এরপর 4 ধাপে চলতি বছরের জুন মাস পর্যন্ত বেড়েছে মেয়াদ। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। কিছুদিন পরে বর্ষাকালে এই ফেরিটা আপনার কতবার বুড়া মানুষ মরে, এই যাইতে একটা খুব কষ্ট হয়। নদীর ওপারে শিমুল বাগান, এখানে অনেক পর্যটকের মেলা হয়, তো এখানে গাড়ি ঘোড়া জাম হয়, ফেরি চলাচল করতে পারে না, তাই আমাদের দুর্ভোগ সৃষ্টি হয়। এখনও বাকি সেতুর 19টি গার্ডার, 5টি স্ল্যাব ও অ্যাপ্রোচ সড়কের কাজ। সেতুর কাজ চলমান থাকায় দুর্ভোগে টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, নীলাদ্রি সহ তাহিরপুরের বিভিন্ন স্থানে আসা পর্যটকরা। পারাপাড়ির একমাত্র ভরসা খেয়া। এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা অপেক্ষা করতে হয় এই খেয়ার জন্য। তারপরে আবার এই রাস্তাও অনেক খারাপ। এলাকার রুগী যখন আমরা বিভিন্ন কষ্টের মধ্যে থাকি তখন সুনামগঞ্জ বা সিলেট নিয়ে যেতে হয়, তখন আমরা এদিকে যেতে পারি না, খুবই কষ্ট হয়। হয়তো নৌকা নিতে হয়, আর নাইলে গাড়ি দিয়ে ভাঙিয়ে যেতে হয় আর কি। সেতু এলাকায় কোনো শ্রমিকের দেখা নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কাজ বন্ধ হয়নি, চলছে ধীর গতিতে। তবে 6 মাসের মধ্যেই সেতু নির্মাণ শেষ করার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। এই কাজ করতে আমরা অনেক লসের মধ্যে আছি। 6 বছর আগের রেট নিয়ে আমরা অনেক কাম, তারপরেও তো কাম করে যেতেছি। কাম 80 টিয়ার রোড আমরা কিনি 100 টাকা, আবার 80 টিয়ার থেকে যে রেটটা ছিল 80 টিয়াতে ব্যাড ইনকাম ট্যাক্সটা বাদ দিলে 65 টাকা। আগামী 6 মান্থের মধ্যে আমাদের মোস্ট 5টি স্ল্যাব এবং 19টি গার্ডার বাকি আছে। আর অ্যাপ্রোচ এক সাইডে মাটি বড় হয়ে গেছে, রেল পোস্ট হয়ে গেছে। আগামী 6 থেকে 7 মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে জেলার তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর এই 3 উপজেলা সহ নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ স্থাপন হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পাবনায় এবার লিচু বিক্রি করে খুশি বাগানীরা। ফলন কম হলেও দাম ভালো এবং চলতি মৌসুমে এই অঞ্চল থেকে কয়েকশো কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি বিভাগের। পাবনা সদরের দাপুনিয়া, ঈশ্বরদীর সলিমপুর, মানিকনগর, জয়নগর, মীরকামারি সহ বিভিন্ন গ্রামে ঢুকলেই চোখে পড়ে লিচু বাগান।
বাগানীরা বলছেন মৌসুমের শুরুতে লিচুর মুকুল ছিল বেশ, আবহাওয়া অনুকূলে না থাকায় ভালো হয়নি ফলন। তবে লিচুর জাত ও মান ভালো হওয়ায় দাম পাওয়া যাচ্ছে চড়া। এবার লিচুই ফলন কম, এবার লিচুই মানে তো বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার জন্য ধরেন আচ্ছা লিচু ঝরে গিয়েছিল। যখন মুকুলটা ফোটে তখন বৃষ্টি আসে, বৃষ্টিতে আমার বেশি ক্ষতি হয়েছে। তারপরেও যা দাম আছে ভালো, তাতে আমার পোষাই যাচ্ছে। বর্তমান বাজার প্রেক্ষাপটে আমরা এ বাজারে সন্তুষ্ট আছে, বাজারটা এরকম থাকলে আমরা খুব খুশি। আটি, বোম্বাই, চায়না সহ নানা জাতের লিচুর আবাদ হয় এই অঞ্চলে। দেশের চাহিদার অনেকটাই পূরণ হয় এখান থেকে। লিচু গাছ থেকে পাড়া, আকার অনুযায়ী সাজানো আর বাজারে পৌঁছে দেয়াতে ব্যস্ত বাগানি, পাইকার সহ সংশ্লিষ্টরা। লিচু সিজনের সময়ও আমরা ইনকাম করেও 400-500 টাকা পাই। স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই মিলে আমরা কাজ করি, কাজটা উঠায় নেই। এখান থেকে 10টা 8টা করে ট্রাক লোড দিয়ে বাজারজাত করতাম লিচু, সে তুলনায় এই বছরে অনেক কমে গেছে। 3 থেকে 4 ট্রাক লিচু আমরা এখন পাঠাচ্ছি। লিচুর মানে একটু সরবরাহ খুবই কম। বাগান থেকে বাজার পর্যন্ত লিচুর বেচাকেনার বিষয়ে তদারকি করছে কৃষি বিভাগ। শুরুতে একটু বৃষ্টিপাত হওয়াতে কিছুটা কৃষক ক্ষতির আশঙ্কা করেছিল এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী যে তাপদাহ সেটা কৃষকদেরকে একটু ভোগান্তি করেছে। এখন তারা যে দাম পাচ্ছে তাতে তারা খুশি এবং আমরা আশা করি তারা আর্থিকভাবে লাভবান হবে। চলতি বছর জেলার 4721 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। প্রায় 50 মেট্রিক টন লিচু পাওয়ার আশা কৃষি বিভাগের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুমিল্লায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্র নিহতের ঘটনার দায় নিচ্ছে না কেউ। এই দুর্ঘটনার পরেই গা ঢাকা দেয় ভবন মালিক ও শ্রমিকরা। বন্ধের নির্দেশনা না থাকায় বিদ্যালয় খোলা। তদারকি সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে এতদিন কেন পর্যবেক্ষণ করা হয়নি সেই প্রশ্নের সদুত্তর মিলছে না। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সন্তান হারানোর বেদনায় থামছে না স্বজনদের হাজারি। হাসপাতালে সাইফুল ইসলাম সাগরের মরদেহের পাশে এভাবেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। কুমিল্লার নোয়াগাঁওয়ে নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর ছাত্র সাগর। ঘূর্ণিঝড় রিমালের 9 নম্বর বিপদ সংকেতের মধ্যেও খোলা ছিল স্কুল, তাই ক্লাস করতে ভাইকে নিয়ে স্কুলে যায় সাগর। পাশে 8তলা একটি ভবনের নির্মাণ কাজ চলছিল অরক্ষিতভাবে। দমকা হাওয়ায় 8ম তলার একটি দেয়াল খসে পড়ে স্কুলের উপর। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগর। আহত হয় শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থী। আমার পুত চাই, আমি বিচার চাই, তারা কি বিচার করব এটা করে দেখাম। দুরুমে ফরনে মাথা বসে, ম্যাডামের হাতে বসে আর কয়েকজনা ব্যথা হয়েছে। দুর্ঘটনার পরপরই গা ঢাকা দেয় ভবন মালিক ও শ্রমিকরা। বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশনা না থাকায় বাধ্য হয়ে স্কুল খোলা রাখতে হয়েছে বলে জানান অধ্যক্ষ। আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি, কয়েকটা স্কুলে ফোন দিয়েছি যে আজকে কি স্কুলে কি ক্লাস চলে বা স্কুল বন্ধ কিনা। সবাই একই কথা যে স্কুল চলতেছে। তখন আমি চিন্তা করলাম যে আমারও তো একটা প্রতিষ্ঠান, এখন যদি আমি ক্লাস না নিই তাহলে বলবো যে না স্কুলে খারাপ বা এরকম। এই কারণে দেখা গেছে ক্লাস। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যায়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, কিন্তু প্রশ্ন উঠেছে সুরক্ষা বেষ্টনী ছাড়াই ভবনটি তৈরির সময় তারা কেন নিশ্চুপ ছিল। এত লোকবল আছে যে বিল্ডিং যে করবে তার রক্ষার জন্য তো আমরা যে অফিস দিচ্ছি, অ্যাপ্রুভাল দিচ্ছি, সেখানে সবকিছু লেখা আছে যে কাজ করতে। এখন তারা যদি না করে সেক্ষেত্রে তো আমাদেরকে দায়বদ্ধতা আসে, যেহেতু আমরা সিটি কর্পোরেশন অধীনস্থ বা সিটি কর্পোরেশন অফিসিয়াল, আমরা সিটি কর্পোরেশন কাউন্সিলর মেয়রেরও রেসপন্সিবিলিটি আছে। ঠিক আছে, এই ঘটনায় যারাই দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই যে ভবন নির্মাণের যে নেগলিজেন্সি, সেই সেফটি মেজার না নেওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া আমরা যাব এবং সেক্ষেত্রে যাদের দায় নিরূপণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাসখানেক আগে নির্মাণাধীন এই ভবনের আরেকটি দেয়াল ধসে পড়েছিল। সৌভাগ্যক্রমে তখন কেউ হতাহত হয়নি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর মেজাং সংস্কৃতি। সামাজিক উৎসবে এখন খাবার পরিবেশনে ভিন্নতা এসেছে, তবে মেজাংয়ের উপরে কলাপাতা বিছিয়ে খেলে সুফল মেলে এই বিশ্বাস চাকমাদের। বিলুপ্তির জন্য বাঁশের স্বল্পতাকেই দুষছেন স্থানীয়রা।
মেজাং মূলত চাকমা শব্দ, তৈরি হয় বাঁশ দিয়ে। দেখতে অনেকটা মোড়ার মতো, তার উপর কলাপাতা বিছিয়ে পরিবেশন করা হয় খাবার, যা চাকমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। একসময় পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক উৎসবে অহরহ দেখা গেলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এই চল। মেজাংয়ের উপর কলাপাতা দিয়ে খাবার খেলে অসুখ বিসুখ কম হয়, স্বাস্থ্য ভালো থাকে বলে বিশ্বাস এই সম্প্রদায়ের মানুষের। এই উপরে যদি ভাত খায়, গ্যাস্ট্রিক, আলসার, অন্যান্য রোগ, পেটের রোগ, ক্যান্সার ইত্যাদি কিনাদেও উপকারিত। আজু নানু আমল থেকে আমরা মেজাঙে ভাত খাই, এটা আমাদের চাকমার মানে ঐতিহ্য। এগুলো যে পুরনি ঐতিহ্য ধরে রাখা। এই প্রথম আমি মেজাঙের উপর খাচ্ছি, আমার কোনো অভিজ্ঞতা নাই, তবু মানে ভালো লাগতেছে। ডাইনিং টেবিলে ভাত খাইলে যে একটা সুবিধা আছে, এটা অনেকটা ওই রকমই, নিচে মাথা নিচে করে খাওয়া থেকে একটু উপকার হয়। আগের মতো বাস সহজলভ্য না হওয়ায় আদি সংস্কৃতি ও রীতি বিলুপ্তির পথে বলছেন সমাজ উন্নয়ন কর্মীরা। মাচাং তৈরির জন্য যে বাঁশটা লাগে সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সেটা একটা। আরেকটা হচ্ছে যে শহুরে এবং বহুল সংস্কৃতির প্রভাবে এটা হারিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী মেজাংয়ের পরিবর্তে চাকমাদের ঘরে এখন স্থান করে নিয়েছে কাঠের তৈরি টেবিল। শহীদুল সুমন, যমুনা নিউজ। শিক্ষা আর উন্নয়নে এগিয়ে যাচ্ছে নারী, অথচ আজও ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে সামাজিক ট্যাবু কাটেনি। কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে মাসিককালীন দিনগুলো আরও চ্যালেঞ্জের। দীর্ঘক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকতে হচ্ছে, গণশৌচাগারও নারী বান্ধব নয়। এতে করে দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন নারীর পিরিয়ড বান্ধব পরিবেশ সৃষ্টিতে পুরুষকেও এগিয়ে আসতে হবে, যার শুরুটা হতে হবে পরিবার থেকেই। বাকিটা জানাবেন সহকর্মী সুমাইয়া ঐশী। অ্যাডভোকেট আসমা আক্তার। দিনের আলো ফুরলেও কাজ ফুরায় না তার। আদালতের এ প্রান্ত থেকে ও প্রান্তে লেগেই থাকে ছোটাছুটি। তবে প্রতি মাসে পিরিয়ডের সময়টায় দৈনিক ব্যস্ততায় নিজের পরিচ্ছন্নতার বিষয়টি কি মাথায় রাখতে পারেন তিনি? আমাকে টোটাল 12 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। এই সময়টায় চাইলেও আমি চেঞ্জ করার খুব একটা সময় পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না। চা বিক্রেতা সোনিয়া খাতুনের গল্পটিও এক। পেট চালানোর তাগিদে দিনের বেশিরভাগ সময়ই থাকতে হয় দোকানে। পাবলিক টয়লেট যেখানে রাজধানীতে দুষ্প্রাপ্য, সেখানে মাসিককালীন পরিচ্ছন্নতা অনেকটা বিলাসিতা বৈকি। বেশিরভাগ দোকানেই সময় দেই, কারণে পরিবর্তন করতে এবং চেঞ্জ করতে সময় পাওয়া যায় না। অ্যাডভোকেট আসমা কিংবা চা বিক্রেতা সোনিয়া, দুজনের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হলেও মাসের বিশেষ কটি দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু এক। বর্তমান সমাজ ব্যবস্থা নারীদের পিরিয়ড বান্ধব না হওয়ায় নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগতে হচ্ছে তাদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও এক। অপরিচ্ছন্ন শৌচাগার আর দীর্ঘ সময় একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় বাড়ছে জরায়ুজনিত নানা অসুখ। মেয়েদের জন্য প্রপার টয়লেটের ব্যবস্থা তো নেই, কিংবা থাকলেও সেটা অপরিচ্ছন্ন, এমনই অপরিচ্ছন্ন যে সেখানে কোনো মতেই প্রবেশযোগ্য নয়। যৌনাঙ্গের বিভিন্ন ইনফেকশন কিন্তু ওদের এই প্যাড থেকেই হয়ে যাচ্ছে। প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কটন, বিভিন্ন রকম টিস্যু যেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেরাইল না, ইভেন আপনার কাপড় ইউজ করছে, এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয়, সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে। কর্মজীবী নারীদের দীর্ঘক্ষণ শোষণে সক্ষম এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি পিরিয়ড চলাকালীন সারা দিনের মতো পর্যাপ্ত প্যাড সাথে নিয়ে বের হতে হবে। নারীদের দাবি, পিরিয়ড বান্ধব পরিবেশ থাকলে নির্দ্বিধায় এগিয়ে যাবে নারীরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পাবলিক টয়লেটগুলো আছে ওখানে ন্যাপকিনের ব্যবস্থা থাকে না, পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকে না, তারপর একটা সিকিউরিটি একটা ব্যাপার আছে। আমরা যারা কর্মব্যস্ত নারী আছি তারা ঘন ঘন চেঞ্জ করতে পারি না, দিন শেষে আমাদের একটা জটিলতা তৈরি হয় বা চেঞ্জ করার এই সুযোগটাও পাই না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।